রোগ রোগে জর্জরিত সারা বিশ্ব এবং তার সঙ্গে সমস্যার সম্মুখীন হয় আমাদের পরীক্ষার্থীরাও, কারণ রোগ থেকে প্রতিটা পরীক্ষাতেই প্রচুর পরিমাণে প্রশ্ন দিয়ে দেয়। তো চলো আজকে আমরা রোগ নিয়ে প্রিভিয়াস ইয়ারে আসা 50টা প্রশ্ন সলভ করি। দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে, গবাদি পশুর মুখ এবং পায়ের যে রোগ হয় তার কারণ কি? গবাদি পশুর মুখ এবং পায়ের মধ্যে যে রোগটা দেখা দিচ্ছে, এরকম টাইপের রোগ হয়, তাদের কারণ কি জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। ভাইরাস ঘটিত কারণের জন্য এরকমভাবে নাকের মধ্যে দেখতে পাই আমরা, নাকের মুখের ওপরে দেখতে পাই এরকম টাইপের সাদা সাদা জমে গেছে মনে হয়, তাহলে এই রোগটা হচ্ছে ভাইরাসের ঘটিত কারণের জন্য হচ্ছে। কোন পরীক্ষায় এসছে প্রশ্নটা? না আরআরবি জেইতে আসা প্রশ্ন। আরআরবি জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার। আরআরবি জেই বলো, এলপি বলো, তোমার এসএসসি পরীক্ষা বলো, তুমি যে কোনো পরীক্ষা বলো, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, প্রত্যেকটা পরীক্ষায় রোগ নিয়ে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে চলে আসো। বলেছে যক্ষা রোগের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোন টিকা ব্যবহার করা হয়? যক্ষা রোগের বিরুদ্ধে কোন টিকা দেওয়া হয়? বাচ্চাদের দেওয়া হয়, এরকম টিকা দেওয়া হয় দেখবে বাচ্চাদেরকে, তাহলে তার মধ্যে একটা টিকার নাম হচ্ছে বিসিজি। এই বিসিজি টিকাটা দেওয়া হচ্ছে যক্ষা রোগকে প্রতিরোধ করার জন্য, যাকে আমরা বলছি টিউবারকিউলোসিস। ইংলিশে নামটা পরীক্ষায় দিয়ে দেয় টিউবারকিউলোসিস, মনে রাখবে টিউবারকিউলোসিস বলে দেয়, অনেক সময় বলে দেয় বাংলায় বলে না, ইংলিশেই বলে টিবি বলে দেয়, ঠিক আছে। টিউবারকিউলোসিসকে বলা হচ্ছে টিবি রোগ। এটা খুব খতরনাক রোগ ছিল, এই বিসিজি টিকা দেওয়ার জন্য এটা নির্মূল করা গেছে। একসময় এই রোগে প্রচুর লোক মারা গিয়েছিল। এনটিপিসিতে আসা প্রশ্ন এটা। বিসিজির ফুল ফর্ম কি? বিসিজির ফুল ফর্মও পরীক্ষায় দিয়ে দেয়। বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস কালমেট গুয়েরিন। ব্যাসিলাস কালমেট এবং গুয়েরিন। পরের প্রশ্নে চলে আসো। বলেছে বিসিজি টিকা সাধারণত প্রতিরোধ হয়, মানে বিসিজি টিকা দিলে কোন রোগটা প্রতিরোধ হয় জানতে চেয়েছে এখানে। কী রোগ হবে? যক্ষা হয়ে যাবে, বা টিবি হবে, বা টিউবারকিউলোসিস হবে। দেখো যক্ষা হলে পরে এটা কি মানে পরীক্ষা দিয়ে দেয়, যক্ষা কোন ঘটিত রোগ, কোন অঙ্গকে আক্রমণ করছে? কোন অঙ্গকে আক্রমণ করছে? আমাদের ফুসফুসকে আক্রমণ করছে যক্ষা রোগটা। তাহলে ফুসফুসকে আক্রমণ করছে, ফুসফুসজনিত রোগ এটা হচ্ছে তোমার যক্ষা, আমরা জেনে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে যক্ষা একটি ড্যাশ রোগ। দেখো দিয়ে দিয়েছে এখানে, যক্ষা একটা কেমন রোগ, বলবে কেমন রোগ, ঠিক আছে, কমেন্টে লিখবে যক্ষা কেমন রোগ, কোন ঘটিত রোগ বা কোন অঙ্গটা আক্রান্ত হচ্ছে এর মধ্যে আমাকে কমেন্টে বলবে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে উচ্চ স্তরে নিচের কোনটির উপস্থিতি ডায়াবেটিস সৃষ্টি করে? ডায়াবেটিস রোগটা করানোর জন্য কে দায়ী? তাহলে কোন জিনিসটা হবে এখানে সঠিক উত্তর? হয়ে যাচ্ছে আমার গ্লুকোজ বা গ্লুকোজ। তাহলে কি হচ্ছে আমার সঠিক উত্তর? গ্লুকোজ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, যেটা অধিক পরিমাণে খেলে তাকে বারণ করে দেয়। ডায়াবেটিস হলে না আপনারা খাবেন না এই সমস্ত গ্লুকোজ জাতীয় মানে সুগার জাতীয় জিনিসপত্রগুলো খাবেন না, মিষ্টি বাদ, আপনাদের ভাত রুটি বেশি বাদ, আপনারা শুধু হচ্ছে তোমার জল খাবেন, এই সমস্ত জিনিসপত্রগুলো, এই সমস্ত শাকসবজি টবজি অল্প স্বল্প খাবেন, তাহলে এই সমস্ত খাবেন। তাহলে ডায়াবেটিস রোগটা হচ্ছে কি জন্য? না গ্লুকোজ জাতীয় খাবার দাবার বেশি খেয়ে ফেললে, এবং আরেকটা কারণের জন্য হচ্ছে, সেটা হচ্ছে ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে। ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে এই রোগটা হচ্ছে ইনসুলিন হরমোন গঠিত রোগ, একে বলা হচ্ছে ডায়াবেটিস রোগ। এর নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। কি নাম? ডায়াবেটিস মেলিটাস। আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। ওটা কি? ওটা হচ্ছে বহুমূত্র রোগ। আর ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে তোমার এটা কি, যাকে আমরা সুগার বলছি, ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য হচ্ছে, গ্লুকোজ জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে সিরোসিস রোগটি শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করছে? সিরোসিস বলে একটা রোগ রয়েছে, সিরোসিস রোগটা কোন অঙ্গকে আক্রমণ করছে? তাহলে এটা চেঞ্জ করে নিচ্ছি আমরা। তাহলে সিরোসিস রোগটা হচ্ছে আমাদের যকৃতকে আক্রমণ করছে। কাকে আক্রমণ করছে? যকৃতকে আক্রমণ করছে, যাকে আমরা বলছি লিভার। তাহলে এটা লিভার ঘটিত রোগ বা লিভারের সমস্যা হচ্ছে এই রোগে। কোন রোগে? না সিরোসিস রোগে। সিরোসিস রোগে আমাদের লিভারের সমস্যা হয়। দেখো কোন পরীক্ষা এসেছে? আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, 2016তে প্রশ্নটা দিয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই সমস্ত প্রশ্ন রেলওয়েতে, এসএসসিতে রিপিট করে বারবার। এই যত ডিজিজ নিয়ে প্রশ্ন রয়েছে, রোগ নিয়ে প্রশ্ন রয়েছে, এগুলো তো মানে বারবার রিপিট হয়, কারণ এগুলো তো চেঞ্জ হয় না। না, এই সিরোসিস ঘটিত রোগটা যেটা হচ্ছে লিভার ঘটিত কারণের জন্য হচ্ছে, এটা কখনো চেঞ্জ হবে না। লিভার ঘটিত কারণের জন্য হচ্ছে, এটা 5 বছর আগেও লিভার ঘটিত কারণের জন্য হচ্ছিল, এখনও হচ্ছে। তোমাদের যক্ষা রোগে টিকা দেওয়া হচ্ছে বিসিজি, এটা 10 বছর আগেও বিসিজি টিকা দেওয়া হতো, এখনও দেওয়া হচ্ছে, পরেও বিসিজি টিকাই দেওয়া হবে। এই জন্য এই রোগের যে প্রশ্নগুলো হয় সেগুলো চেঞ্জ হয় না, ডাইরেক্টলি প্রশ্ন তুলে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো দেয়, বলে দিল যে নিচের কোন রোগটি লিভার ঘটিত রোগ, এরকম টাইপের দিয়ে দিল। 3-4টা অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা সিরোসিস থাকবে, তুমি সিরোসিস ওখানে ক্লিক করে দেবা। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোনটি কিডনিতে পাথর গঠনের কারণ নয়? কোনটি কিডনিতে পাথর, বলে না অনেকে বৃক্কে পাথর জমেছে, দাদা পাথর অপারেশন করতে হবে, ঠিক আছে, কেটে বার করতে হবে। তাহলে এই টাইপের বৃক্কে পাথর জমার জন্য এখানে কারণ নয় জানতে চেয়েছে। প্রথমে কি দেওয়া আছে এখানে? বেশি করে পানি পান করা। বেশি করে পানি মানে জল, তাহলে বেশি করে জল পান করলে, তাহলে বেশি করে জল পান করলে কি এখানে বৃক্কে পাথর জমবে? নাকি পরেরটা দেওয়া আছে ডায়াবেটিস মেলিটাস হলে হতে পারে, নাকি অক্সালেট সমৃদ্ধ বাদাম খেলে হতে পারে, নাকি প্রচুর পাথর গঠনকারী খাবার খেলে হতে পারে? এই টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছে এখানে। সোজা প্রশ্ন, একেবারে কমন সেন্সের উত্তর। তারপরে যদি বেশি করে কেউ জল
জল খায় তাহলে তার কি বৃক্কে পাথর জমতে পারে না? জলের মধ্যে সব বেরিয়ে যাবে, ঠিক আছে? বেশি করে জন্য লোকে জল খেতে বলে, জল টল খেলে পরে কি হয় না, তোমার পেট পরিষ্কার থাকবে, তাহলে পরে কিছু পাথর টাথর জমবে না, তাহলে বেশি করে জল খাওয়া। এটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসছি আমরা। বলেছে পানিতে নিচের কোন দূষিত পদার্থের কারণে মিনামাটা রোগ হয়? ঠিক আছে, আমাদের টাইপিস্ট হচ্ছে তোমার পানি লিখে দিয়েছে, এটা জল করে দেবা। তাহলে জলে নিচের কোন দূষিত পদার্থের কারণের জন্য মিনামাটা রোগটা হচ্ছে? মিনামাটা রোগটা সবাই জানে এখানে কি জন্য হচ্ছে, এখানে মিথাইল মার্কারি, ঠিক আছে? মার্কারি মানে হচ্ছে পারদ, পারদের কারণের জন্য কি হচ্ছে না, মিনামাটা রোগটা হচ্ছে। মিনামাটা কোথায়? মিনামাটা হচ্ছে জাপানের একটা শহর, জাপানের একটা শহরে এই রোগটা দেখা গিয়েছিল। এই জাপানের শহরের মধ্যে প্রচুর পরিমাণে সেই নাম থেকে এসেছে, মানে জলের মধ্যে মার্কারি বা পারদ দেখা গিয়েছিল এবং তার ফলে প্রচুর পরিমাণে এই রোগটা হয়েছিল এই টাইপের। এটা বংশগত বলবো না, এটা প্রজন্ম ধরে চলছে, মানে যেখানে মিনামাটা রোগটা হবে তার প্রজন্ম ধরে ধরে এই সমস্ত রোগগুলো চলে যাবে। হ্যাঁ, মিনামাটা রোগটা কি হচ্ছে না, বংশগত টাইপের হয়ে যাচ্ছে। তাহলে মিনামাটা রোগটা কি হচ্ছে না, মিথাইল মার্কারি বা পারদের জন্য হচ্ছে। জলে অধিক পরিমাণে যদি পারদ থাকে তাহলে এই রোগটা হয়। এই মিনামাটা রোগ আমরা পেয়ে গেলাম, জাপানের একটা শহরের নাম অনুসারে এই নামটা এসেছে। পরের প্রশ্নে চলে আসো এখানে। পরের প্রশ্ন বলেছে অস্টিওপোরোসিস কোন রোগের সাথে সম্পর্কিত? অস্টিওপোরোসিস বলে একটা রোগ রয়েছে, সেটা কার সাথে সম্পর্কিত এখানে জানতে চেয়েছে। ছবি থেকে বুঝতেই পারছো, এটা হচ্ছে তোমার বয়স্ক লোকেদের ক্ষেত্রে হচ্ছে ঘাটটার বেঁকে যাচ্ছে, বয়স্ক হয়ে গেলে পরে ঘাট কুজো হয়ে যাচ্ছে, এরমভাবে বুড়োদের মতো এরকম চলছে, ঠিক আছে? কিছুদিন বাদে দেখবে 10-15 বছর, 20 বছর বাদে, 30 বছর বাদে আমি এইভাবে তোমাদের সামনে এসে পড়াচ্ছি। হ্যাঁ, অস্টিওপোরোসিস রোগটার জন্য হচ্ছে। তাহলে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে ঘাটটার বেঁকে যাচ্ছে মানে কি, মানে তার হাড় শক্তপোক্ত নেই, শক্তভাবে সোজাভাবে দাঁড়াতে পারছে না, তাহলে নিশ্চয়ই এটা অস্থি ঘটিত রোগ হবে, হাড় ঘটিত রোগ হবে। তাহলে অপশন নাম্বার এ এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, যে অস্টিওপোরোসিস কেমন রোগ, বিসিজি টিকা কোন রোগে দেওয়া হচ্ছে, এলিসা টেস্ট কোন রোগে করা হচ্ছে, এটা ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই টাইপের জিনিসপত্রগুলো বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। যে কোনো পরীক্ষায় তুমি মানে প্রিভিয়াস ইয়ার ঘাঁটবে, এসএসসির পরীক্ষা ঘাঁটবে, তুমি রেলওয়ের পরীক্ষা ঘাঁটবে, তুমি পিএসসির পরীক্ষা ঘাঁটবে, তুমি ফুড এসআই ঘাঁটবে, তুমি পুলিশের পরীক্ষা ঘাঁটবে, ডাব্লিউবিসিএস মতো পরীক্ষায় তুমি ঘাঁটবে। প্রত্যেকটা পরীক্ষায় এই যে রোগ থেকে প্রশ্ন দিয়ে দেয় এবং তার জন্য তোমাকে কি করতে হবে না, পড়তে হবে, ভালো করে জানতে হবে। তুমি মনে করো সায়েন্সটা পড়লে না, সায়েন্সটা ছেড়ে চলে গেলে, অন্য সাবজেক্ট পড়ে চলে গেলে, তাহলে তোমার ওখানে কী হলো, কিছু নাম্বার কমে গেল। বা তুমি কিছু কোশ্চেন মুখস্থ করে চলে গেলে, তাহলে কী হলো, তোমার ওই কোশ্চেনগুলোর মধ্যে কমন এলে ভালো, না হলে কেলো। তাহলে এই টাইপের জিনিসপত্রগুলো তোমাকে করলে হবে না। আজকালকার দিনে এত কম্পিটিশান বাড়ছে, তার জন্য তোমাকে কী করতে হবে, কনসেপচুয়ালভাবে পড়তে হবে। আর আস্তে আস্তে তোমাকে এক্সামিনার কনসেপচুয়াল প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তীরের বেগে তোমার কাছে প্রশ্ন আসছে, কনসেপচুয়াল প্রশ্ন। তুমি মুখস্থ বিদ্যা চালালে হবে না। তুমি মনে করো সায়েন্সটা পড়ে গেলে, অন্য সাবজেক্ট পড়ে গেলে না, বা তুমি হয়তো সায়েন্সটা ছেড়ে গেলে, অন্য সাবজেক্ট পড়ে গেলে, তাহলে কী হবে না, তোমাকে এই নাম্বারগুলো তুমি ওখানে কাট আউট করে দিলে, নিজেই কাট আউট করে দিলে। এক্সামিনার কাটার আগে তুমি তো নিজে কেটে দিলে নিজেকে, হ্যাঁ, তুমি কমিয়ে দিলে নিজেকে। 100 নম্বর তুমি পরীক্ষা দিতে যাচ্ছ না, তুমি পরীক্ষা দিয়ে যাচ্ছ তার থেকে কম, মানে যতটা পরীক্ষা হচ্ছে তার থেকে তুমি 10 নম্বর 20 নম্বর তুমি ছেড়ে পড়ে যাচ্ছ। এরকম করলে হবে না। তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে এবং কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে। এবং তুমি যেখান দিয়ে পড়ো না কেন, তুমি অন্য বাড়ি থেকে পড়ো, অন্য টিচারের কাছে পড়ো, অনলাইনে পড়ো, হ্যাঁ, যেখানে পড়ো, আমার কাছে পড়ো, যেখানে তুমি পড়ো না কেন, তুমি কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে। এবং আমি সেই জন্য কনসেপ্ট ধরে ধরে তোমাদের জন্য ইওর স্টাডি অ্যাপের মধ্যে পুরো কনসেপচুয়াল ক্লাস করাচ্ছি। ইওর স্টাডি অ্যাপ তুমি ডাউনলোড করে নাও। ইওর স্টাডি অ্যাপ তুমি গুগল প্লে স্টোরে পেয়ে যাচ্ছ, বা নিচে লিঙ্ক রয়েছে সেখানে পেয়ে যাচ্ছ। ওখানে যাও, ওখানে দেখবে ফ্রি ক্লাস রয়েছে। ওখানে পুরো কনসেপ্ট ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একবার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করাচ্ছি, যাতে কিনা ছেলেপুলেরা যাই প্রশ্ন আসুক না কেন তার সঠিক উত্তর সে করে আসতে পারে। একবার কনসেপ্ট মাথার মধ্যে বসে গেলে না, তুমি দেখবে পুরো তুমি জিনিসপত্রগুলো একেবারে তত্ত্ব করে এগিয়ে যাচ্ছ। এবং তারপর তুমি এমসিকিউ সলভ করো। হ্যাঁ, এমসিকিউ পরে সলভ করো, আগে হচ্ছে কনসেপ্ট জেনে নাও ভালো করে, কষ্ট সৃষ্ট করে পড়ে নাও। কষ্ট একবার করো এবং তারপরে তার বারবার ফল তুমি ভোগ করো, ঠিক আছে? একবার গাছ লাগিয়ে দাও, আম গাছ লাগিয়ে দাও, কিন্তু আম তোমার হতেই গেছে। তুমি দেখবে একবার কনসেপ্টুয়াল পড়ে নাও, তারপর দেখবে তুমি বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করে যাচ্ছ। একটা ছেলেপেলে দেখবে 2-3টে পরীক্ষা, 5-6টা পরীক্ষা ক্র্যাক করে দিচ্ছে। কী করে করছে সে? কীভাবে 5-6টা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এসএসসির প্রিপারেশন নিচ্ছে একবার, এনটিপিসির প্রিপারেশন নিচ্ছে একবার, এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে না। সে একবার প্রিপারেশন নিয়েছে, একবার ভালো করে পুরো পড়ে নিয়েছে না, ভালো করে পড়ে নেওয়ার পরে তারপর থেকে মানে প্রিভিয়াস ইয়ার সলভ করে গেছে, এমসিকিউ সলভ করে গেছে, প্র্যাকটিস সেট দিয়েছে, যেই পরীক্ষা আসুক না কেন সেই পরীক্ষা সে ক্র্যাক করে দিচ্ছে। তাহলে এই টাইপের করে নিজেকে প্রস্তুত করতে হবে, নাহলে আজকালকার দিনে কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে চাকরি পাওয়াটা একটু মুশকিল, ঠিক আছে? সেই জন্য তোমাকে একটু ভালো করে পড়তে হবে। আর যদি আমার পড়ানো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারো। ইওর স্টাডি অ্যাপের মধ্যে বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করতে পারো। আমরা আসছি পরের প্রশ্নের মধ্যে। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, বলেছে নিউমোনিয়া প্রদাহের কারণ কি? নিউমোনিয়া প্রদাহটা কেন হচ্ছে? নিউমোনিয়া প্রদাহের কারণে কোন আমাদের অঙ্গটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখো দিয়ে দিয়েছে এখানে, দেখুন ছবি থেকে বুঝতেই পারছো, এটা লাংস, আমাদের লাংস বা ফুসফুস এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিউমোনিয়া রোগে। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন নাম্বার সি, ফুসফুস হয়ে গেল আমার সঠিক উত্তর। আচ্ছা, নিউমোনিয়া রোগের তোমার ব্যাকটেরিয়ার নাম কি? ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি হচ্ছে এর ব্যাকটেরিয়ার নাম। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? যখন মানবদেহের তাপমাত্রা স্বাভাবিক শরীরের তাপমাত্রা থেকে 2 থেকে 3.5 ডিগ্রি ফারেনহাইট কমে যাচ্ছে দেহের তাপমাত্রা, ঠিক আছে, তখন এই অবস্থাকে কি বলা হয়? দেহের তাপমাত্রা বেড়ে গেলে আমরা জানি জ্বর হয়েছে, ওষুধ খাও, ক্যালপল খাও, ঠিক আছে, এই সমস্ত
সমস্ত প্যারাসিটামল খাও, তাহলে এই সমস্ত বলি আমরা। কিন্তু দেহের তাপমাত্রা কমে গেলে কি হয়, তুমি ঠান্ডার দেশে গেছো এরকমভাবে, ঠিক আছে, শুয়ে পড়েছো এইভাবে, টেম্পারেচার কমে গেছে ওখানে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হাইপোথার্মিয়া। কি বলবো আমরা, হাইপোথার্মিয়া। তাহলে এবারে যদি তাপমাত্রা দেহের মানে যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে সেটা থেকে কমে যায় 98.4 ডিগ্রি তো ফারেনহাইট আমাদের স্বাভাবিক তাপমাত্রা, বা 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা, তার থেকে যদি কমে যায় 2-3 ডিগ্রি কমে গেল, তাহলে তাকে আমরা বলবো হাইপোথার্মিয়া। কি বলবো আমরা, হাইপোথার্মিয়া বলে দেবো। পরের প্রশ্নে চলে আসো, বলেছে অ্যানিমিক পরিস্থিতির কারণে কি হয়। অ্যানিমিক পরিস্থিতি কখন হয়, অ্যানিমিক পরিস্থিতি, অ্যানিমিক পরিস্থিতি হচ্ছে দেহের মধ্যে অ্যানিমিয়া রোগ হলে। অ্যানিমিয়া রোগ কেন হচ্ছে, কারণ দেহের মধ্যে লোহিত কণিকা কমে গেলে। লোহিত কণিকা কেন কমে যাচ্ছে, হিমোগ্লোবিন কমে গেলে। তাহলে আমাদের যদি লোহিত কণিকার সংখ্যা কমে যাচ্ছে তখন আরবিসির সংখ্যা কমে যাচ্ছে, আরবিসি মানে লোহিত কণিকা, তোমার রেড ব্লাড কর্পাসেল। তাহলে এই আরবিসির সংখ্যা কমে গেলে পরে কি হচ্ছে না, অ্যানিমিয়া রোগটা বা অ্যানিমিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি পরিমাণে দেখা যায়। পরের প্রশ্নে চলে আসো, হলুদ জ্বর মূলত মানুষের মধ্যে ছড়ায় কার মাধ্যমে। হলুদ জ্বর যাকে আমরা কি বলছি, যাকে আমরা বলছি পিদ জ্বর। কি বলি আমরা, হলুদ জ্বরকে অনেক সময় পিদ জ্বরও বলে দেওয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে কার মাধ্যমে ছড়াচ্ছে, মশা কামড়ালে ছড়াচ্ছে। মশা কোন মশা কামড়াচ্ছে এখানে, না স্ত্রী মশা। কখনো পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশারা কামড়ায়, সাবধানে থেকো ছেলেপুলেরা। তাহলে স্ত্রী মশা কামড়াচ্ছে, কোন স্ত্রী মশা কামড়াচ্ছে, এডিস মশা। তাহলে 3 রকম মশা আছে, এডিস, কিউলেক্স এবং হচ্ছে অ্যানোফিলিস, তাই তো। তার মধ্যে এডিস স্ত্রী মশা, এডিস মশা না, এডিস স্ত্রী মশা কামড়ালে কি হচ্ছে না, হলুদ জ্বর বা পিত জ্বর রোগটা হচ্ছে। এবং ম্যালেরিয়া রোগ হচ্ছে অ্যানোফিলিস মশা কামড়ালে, সেটাও কিন্তু স্ত্রী মশা, সবই স্ত্রী মশা কামড়ায়। পুরুষ মশারা কি করে বলতো, পুরুষ মশারা পাতার রস খায়, জানো, পাতার রস খায় বেটারা, ঠিক আছে, বেচারা পাতার রস খাচ্ছে। পরে একটু চলে এসো, দেওয়া আছে এখানে যেসব পোকামাকড় রোগ ছড়ায় তাদেরকে কি বলা হয়। যেসব পোকামাকড় রোগ ছড়াচ্ছে, এক দেহ থেকে রোগের জীবাণুকে নিয়ে গিয়ে অন্য দেহে ট্রান্সফার করে দিচ্ছে, ইঞ্জেকশনের মতো কাজ করে দিচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, ভেক্টর বলে দিচ্ছি। কি বলছি আমরা, ভেক্টর বলে দিচ্ছি। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে এখানে, বলেছে ড্যাশ একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কি হচ্ছে আমার, সঠিক উত্তর হচ্ছে সিফিলিস। এই সমস্ত দেখবে হাতের তালুতে মালুতে রোগ হচ্ছে, গুপ্ত অঙ্গে হচ্ছে, গুপ্ত জায়গায় এই সমস্ত রোগগুলো হয়ে যাচ্ছে। দেখবে হচ্ছে তোমার ঘাড়ের মধ্যে হচ্ছে, ঠিক আছে, তোমার বগল দাবার মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই সমস্ত গুপ্ত জায়গার মধ্যে রোগগুলো হয়ে যাচ্ছে। সেই সমস্ত রোগগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত কারণের জন্য। ঠিকমতো যদি স্নান টান না করো এই সমস্ত রোগগুলো হবে, ঠিক আছে। এই সমস্ত রোগগুলোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে এই রোগটার নাম কি, সিফিলিস। পরের প্রশ্ন চলে আসো, হিমোফিলিয়া হলো একটি ড্যাশ রোগের উদাহরণ। হিমোফিলিয়া কেমন রোগ, হিমোফিলিয়া কেমন টাইপের রোগ জানতে চেয়েছে। হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগ, জেনেটিক ডিজিজ। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, অপশন নাম্বার বি পেয়ে গেলাম সঠিক উত্তর, জেনেটিক ডিজিজ। এটা কি হলে কি হয়, এটা হলে পরে রক্ত তঞ্চন হয় না, দেহের মধ্যে কোনো কারণে রক্ত বেরিয়ে গেলে, খুটখাট লাগলে রক্ত বেরিয়ে যায়, এবং রক্ত বেরোলে পরে সেই রক্তটা সহজে তঞ্চিত হয় না। এটা বংশগত রোগ একটা, এই হিমোফিলিয়া বংশগত রোগ পেয়ে গেলে। এই সমস্ত জিনিসপত্র আমি পড়িয়েছি, কোথায় পড়িয়েছি, পুরো আমাদের ডিটেলসে আমরা চ্যাপ্টারের মধ্যে পড়িয়েছি। হ্যাঁ, অ্যাপের মধ্যে আমরা এগুলো দেখিয়েছি যে হিমোফিলিয়া রোগের কারণ কি। যদি তোমার মাতা হিমোফিলিক হয়, পিতা হচ্ছে স্বাভাবিক হলো, তাহলে তাদের ছেলেপুলেরা কত পার্সেন্ট হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে, বা পিতা মাতা দুজনেই আক্রান্ত হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট তাদের মধ্যে পুত্র সন্তান জন্মাবে এবং কত পার্সেন্ট তোমার মহিলা সন্তান জন্মাবে যাদের মধ্যে হিমোফিলিয়া রোগটা হবে। এই হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, এই সমস্ত রোগগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো বংশগত রোগ, পরীক্ষাগুলো সম্পর্কে প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এটা একটা বংশগত রোগ পেয়ে গেলাম, রক্ত বেরোলে সেটা তঞ্চিত হয় না, এটা পেয়ে গেলাম আমরা হিমোফিলিয়া রোগের, আমরা পেয়ে গেলাম জেনেটিক ডিজিজ। পরের প্রশ্নে চলে আসো, বলেছে প্রাকৃতিক বাদুর হলো নিম্নলিখিত ভেক্টর কোন রোগ জীবাণুর। মানে বাদুর কোন রোগটা ছড়ায় জানতে চেয়েছে। বাদুর বলে যে প্রাণীটা রয়েছে সেটা কোন রোগটা ছড়ায়, এগুলো দেওয়া আছে এখানে। কোন রোগটা ছড়াচ্ছে বাদুর হচ্ছে তোমার ইবোলা জ্বর ছড়াচ্ছে হচ্ছে বাদুর। এগুলো হচ্ছে তোমার এরমভাবে ছড়িয়ে যাচ্ছে ইবোলা জ্বর এই বাদুরের মাধ্যমে। প্রথমে শিম্পাঞ্জি দেহ থেকে এই সমস্ত ভাবে এখান থেকে চলে যাচ্ছে বাদুরের দেহে, তার থেকে মানুষের দেহে এরমভাবে ছড়িয়ে যাচ্ছে। এই সমস্ত খতরনাক প্রাণী বাদুর, ঠিক সাবধানে থাকবা, দেখলে পালিয়ে যাবা। পরের কোশ্চেনে চলে আসো, কি বলেছে, অ্যানোফিলিস মশা কোন ভেক্টর বহন করে। মানে কোন রোগটা এখানে এই অ্যানোফিলিস মশা ছড়াচ্ছে। স্ত্রী অ্যানোফিলিস দিলে ভালো হতো, এখানে লিখে দাও স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগটা ছড়াচ্ছে। দেওয়া আছে ম্যালেরিয়া, ফাইলেরিয়া না ডেঙ্গু। কি ছড়াচ্ছে না ম্যালেরিয়া ছড়াচ্ছে। তারপরে অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর হলো 1 শুধুমাত্র ঠিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে, গলগণ্ড একটি রোগ যা সৃষ্টি হচ্ছে কার দ্বারা বা কার অভাব ঘটলে গলগণ্ড রোগটা হচ্ছে। এখানে অপশন দেওয়া আছে, এখানে গলগণ্ড রোগটা হলে গলা ফুলে যায়, ঢোল হয়ে যায়, এভাবে দেখবি গলা ফুলে গেল, ঢোল হয়ে গেল। কার জন্য হচ্ছে, দেহে আয়োডিনের ঘাটতি ঘটলে, আয়োডিনের অভাব হলে কি হয়, গলগণ্ড রোগটা হয়। তার সঙ্গে মনে রাখবে যদি এখানে একটা গ্রন্থি আছে গলার মধ্যে, থাইরয়েড গ্রন্থি, সেই থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। এই থাইরক্সিন হরমোন যদি তোমার কম ক্ষরণ হয়, থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হলে কি হচ্ছে না গলগণ্ড রোগটা হচ্ছে। পরীক্ষা অপশন হয়তো দিল না আয়োডিনের অভাব হলে, দিল থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হলে, তখন ওটা আমার সঠিক উত্তর হয়। যদি এখানে একটা অপশন দিয়েছে দেখো থাইরক্সিনের অত্যাধিক নিঃসরণ হলে, অত্যাধিক না, যদি কম নিঃসরণ হয় তাহলে তোমার গলগণ্ড রোগটা হয়।
পরের প্রশ্নে চলে আসো। বলেছে প্রতি বছর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হচ্ছে জানতে চেয়েছে এখানে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইডস দিয়ে বারংবার প্রশ্ন দিচ্ছে, সচেতন করার জন্য ছেলেগুলোকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? এরকম ঘাবড়ালে হবে না, এখনকার দিনে প্রশ্ন দিচ্ছে এই সমস্ত, কীভাবে তুমি হচ্ছে তোমার জননকে প্রতিরোধ করবে, কীভাবে বংশবৃদ্ধি রোধ করবে, কী কী ইউজ করবে, নিচে কোনটা ইউজ করবে, এই টাইপের প্রশ্ন বারংবার দিচ্ছে। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে সচেতন করার জন্য এই সমস্ত প্রশ্নপত্র দিচ্ছে। তো এগুলো মানে খারাপ ভাবার কিছু নেই, এগুলো জানতে হবে, ঠিক আছে? এইডস মানে হচ্ছে তোমার কী হয়, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয় যে এইডস রোগটা নিচের কোন কারণের জন্য ছড়ায় না। হ্যাঁ, আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি যে যৌন সংসর্গ করলে ছড়ায় না, ঠিক আছে? একে অপরকে হচ্ছে তোমার করমর্দন করলে ছড়ায় না, ঠিক আছে? এরকম টাইপের কোশ্চেন দিয়ে দিচ্ছে। তারপরে এরকম টাইপের প্রশ্নগুলো জানতে হবে যে এইডস রোগ কেন ছড়াচ্ছে, এইডস রোগের কারণ কী, এইডস রোগের মানে জীবাণুর নাম কী, এর হচ্ছে তোমার এর নাম হচ্ছে তোমার কি, ভাইরাসের নাম কি, HIV, ঠিক আছে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। পরীক্ষা সব কোশ্চেন দিয়ে দেয়। তাহলে এইডসের তোমার দিবস পালিত হচ্ছে কবে না, 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর হচ্ছে তোমার এইডস দিবস হিসেবে পালিত হচ্ছে। এইডসের পুরো নাম কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এর ভাইরাসের নাম কি, HIV। HIV মানে কি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। বারংবার প্রশ্ন দিয়ে দিচ্ছে। গুপ্ত রোগ, গুপ্তকে আস্তে আস্তে মানুষজন সুপ্ত করছে, ঠিক আছে? পরের প্রশ্নে চলে আসো। দেওয়া আছে এখানে ক্যান্সার টিস্যু দ্বারা পরীক্ষা করা হয়। ক্যান্সার কোন টিস্যু দ্বারা পরীক্ষা করা হয়, বা ক্যান্সার টিস্যু পরীক্ষা করার জন্য পরীক্ষাটার নাম কি জানতে চেয়েছে এখানে। কি হবে এখানে সঠিক উত্তর, বায়োপসি। বায়োপসি টেস্ট করা হয় ক্যান্সার পরীক্ষার জন্য। কি করা হচ্ছে, ক্যান্সার টিস্যুকে পরীক্ষা করার জন্য বায়োপসি করা হচ্ছে। এরকমভাবে বায়োপসি করা হচ্ছে, যে জায়গায় ক্যান্সার হয়েছে একটা টিস্যুকে নিয়ে পরীক্ষা করা হয়, বায়োপসি করা হয়। পরের প্রশ্নে চলে আসো। বলছে হেপাটাইটিস এ এর কারণ হলো। হেপাটাইটিস এ এর কারণ হলো, কি কারণ এখানে, কোন কারণের জন্য হেপাটাইটিস রোগটা হচ্ছে এখানে, হচ্ছে এটা ব্যাকটেরিয়ার দ্বারা, নাকি মশার কামড়ের দ্বারা, নাকি প্রোটোজোয়ার দ্বারা, নাকি ভাইরাসের দ্বারা। হেপাটাইটিস বলি না, হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাসের জন্য হেপাটাইটিস হচ্ছে। তাহলে এখানে ভাইরাস ঘটিত কারণের জন্য হচ্ছে হেপাটাইটিস রোগটা। পেয়ে গেলাম। কোনটা আক্রান্ত করছে, লিভারকে আক্রান্ত করছে, আমাদের দেহের মধ্যে লিভারকে আক্রান্ত করছে কে, হেপাটাইটিস রোগটা। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে, বলেছে হামের কারণ কি। হাম রোগটা তোমরা জানো যে হলে পরে কি হয় না, গায়ে এরকম গোটা গোটা বেরিয়ে যায়। হ্যাঁ, 10 দিন 12 দিন মায়েরা ঘর থেকে বেরোতে দেয় না, তো এরকমভাবে হাম রোগ হয়। এর কারণ কি, ব্যাকটেরিয়া নাকি ভাইরাস নাকি ইঁদুর নাকি ছত্রাক। এর কারণ হচ্ছে ভাইরাস। এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এর জন্য কি টিকা দেওয়া হয়, MMR। কি টিকা দেওয়া হয়, MMR। ছোটবেলায় যদি MMR টিকাটা না নেওয়া থাকে তাহলে তোমার জীবনে একবার না একবার হাম হবেই হবে, আর যদি নেওয়া থাকে তাহলে আর হবে না। তাহলে MMR মানে কি, মিসেলস মাম্পস রুবেলা। মিসেলস মাম্পস রুবেলা, 3টে রোগ, এক বাম 3 কাম, এক বাম 3 কাম। একটা ভ্যাকসিন 3টে রোগ তোমার একেবারে নির্মূল হয়ে যাবে। তাহলে এখানে মিসেলস মাম্পস রুবেলা ফুল ফর্মও দিয়ে দেয়। তাহলে এই রোগগুলোর জন্য MMR টিকা দেওয়া হচ্ছে, ভাইরাস ঘটিত কারণের জন্য হচ্ছে। এবং যদি একবার তোমার এই রোগটা হয়, দ্বিতীয়বার আর হবে না। কেন হবে না, পুরো ডিটেলস আমি বলেছি যে কেন একবার এই রোগটা হয়ে গেলে আর দ্বিতীয়বার হয় না। কারণ এরকমটা নিজের হচ্ছে তোমার কি করে না, প্রতিরোধ ক্ষমতা তৈরি করে নেয়। বা এখানে যদি তুমি একবার ভ্যাকসিনটা দিয়ে দাও, তোমার জীবনে আর হবে না। পরেরটা চলে এসো। কি বলেছে, বলেছে জিকা ভাইরাস যা স্নায়বিক জন্মগত ব্যাধি সৃষ্টি করছে। কী কামড়ালে সৃষ্টি করছে এখানে, যে আমরা জানি যে জিকা ভাইরাস খুব বেরিয়েছিল একবার, ঠিক আছে? জিকা ভাইরাস খুব যেমন করোনা ভাইরাস বেরিয়েছিল, জিকা ভাইরাস খুব বেরিয়েছিল। এটা কী কামড়ালে হচ্ছিল, এটা মশার কামড়ালে হচ্ছিল। মশা কামড়ালে পরে এই জিকা ভাইরাস মশার মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে বহন করে নিয়ে যাচ্ছিল। এখানে মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছিল, ঠিক আছে? মাথা কাজ করছিল না, স্নায়ুতন্ত্র পুরো একেবারে গন্ডগোল পাকিয়ে গিয়েছিল, ঠিক আছে? জিজ্ঞেস করলে বাবার নাম বলছে, দাদুর নাম, ঠিক আছে? হ্যাঁ এরকম করে থাকতে হয়, মানে স্নায়বিক সমস্যা হতো, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই, এইসব জিনিসপত্রগুলো আস্তে আস্তে নির্মূল হচ্ছে। এর ওষুধপত্র বেরিয়ে গেছে, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ জিকা ভাইরাস পরীক্ষায় দিয়ে দিয়েছে কোয়েশ্চেন, জিকা ভাইরাস স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করছে, মশার কামড়ের জন্য হচ্ছে। এটা মশা কামড়ে এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে। মশা এখানে ভেক্টরের কাজ করছে, মশাটা হচ্ছে এখানে ভেক্টরের কাজ করছে। যে তোমার পতঙ্গগুলো বা যে হচ্ছে তোমার বলো পতঙ্গ বলো, ঠিক আছে, পাখি বলো, যারা বলো না কেন, এরা হচ্ছে তোমার যেগুলো মানে বহন করে নিয়ে যাচ্ছে, রোগকে এক দেহ থেকে অন্য দেহে বহন করে নিয়ে যাচ্ছে, তাদেরকে বলছি আমরা ভেক্টর। কি বলছি, ভেক্টর। পরের প্রশ্নে চলে আসো। বায়ু দ্বারা সৃষ্ট হয় না ড্যাশ সংক্রমণ। বায়ু দ্বারা কোন রোগটা এক দেহ থেকে অন্য দেহে ছড়ায় না, বায়ু দ্বারা সংক্রামিত হয় না কোনটা, যক্ষা ছড়ায়, ঠিক আছে? চিকেন পক্স ছড়াতে পারে, ঠিক আছে? হাম ছড়াতে পারে। কিন্তু হেপাটাইটিস বি হচ্ছে তোমার বায়ু দ্বারা কখনোই এক দেহ থেকে অন্য দেহে যাবে না, কারণ এটা হচ্ছে তোমার লিভার ঘটিত রোগ, ঠিক আছে? লিভারের আক্রমণ এখানে হয়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিচের কোনটি হেপাটাইটিস বি একটি সংক্রামক রোগ যকৃতকে প্রভাবিত করে। বললাম লিভারকে প্রভাবিত করছে। তাহলে নিচের কোনটি হেপাটাইটিস বি একটি সংক্রামক রোগ যা যকৃতকে প্রভাবিত করছে। হেপাটাইটিস কি বললাম, একটা ভাইরাস ঘটিত রোগ। তাহলে অপশন নাম্বার এ এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল।
পরের প্রশ্নে চলে আসো। বলেছে এলিসা টেস্ট, এলিসা পরীক্ষা ড্যাশ দ্বারা সৃষ্ট অর্জিত ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম নির্ণয় করতে ব্যবহার করা হয়। ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম মানে যখন তুমি দেখে ফেললে এখানে, তাহলে কী হবে? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, একটু আমি বললাম। তাহলে এটা কী হচ্ছে? আমরা পেয়ে গেলাম এখানে এইচআইভি পেয়ে গেলাম। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম নির্ণয় করতে ব্যবহার করা হচ্ছে। এইচআইভি তার মধ্যে ভাইরাস আছে কিনা ব্যবহার করছে, মানে হচ্ছে তোমার তার মধ্যে এইডস রোগটা হয়েছে কিনা, এর জন্য এলিসা টেস্ট করা হচ্ছে। পরীক্ষা দিয়ে দেয় যে এলিসা টেস্ট কোন রোগে করা হয়, কি বলবে? এইডস রোগে করা হচ্ছে। এর মধ্যে কি নির্ণয় করা হয়? এইচআইভি ভাইরাস আছে কিনা নির্ণয় করা হয়। এইচআইভি মানে কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। পরের কোশ্চেনে আসো, এলিসা নিচের কোনটিকে বোঝায়? এলিসা কোন রোগের চিকিৎসা করা হয়? এইডস রোগের চিকিৎসা করা হয়। কোন অপশনটা হবে সঠিক উত্তর? এখানে এইডস কোথায় আছে? এই যে অপশন নাম্বার বিতে, এইডস শনাক্ত করার জন্য পরীক্ষা করা হচ্ছে আপনার এইডস আছে কিনা। উল্টোপাল্টা কাজকর্ম করবেন না, তাহলে এই সমস্ত গুপ্ত রোগগুলো হয়ে যেতে পারে। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোনটি মানুষ ভাইরাসজনিত রোগ নয়? মানে মানুষের ভাইরাস ঘটিত রোগ নয়, অন্য পশুর হতে পারে। মানুষের ভাইরাস ঘটিত রোগ নয় কোনটা সঠিক উত্তর হবে এখানে? ইনফ্লুয়েঞ্জা মানুষের হয়, এইডস মানুষের হচ্ছে, ডেঙ্গু মানুষের হচ্ছে, রিন্ডার পেস্ট মানুষের হয় না। এই সমস্ত প্রাণীদের ক্ষেত্রে হয়, গবাদি প্রাণীদের ক্ষেত্রে রিন্ডার পেস্টটা হয়। এটা হচ্ছে তোমার একটা না অন্য প্রাণীর কিনা ভাইরাস ঘটিত রোগ পেয়ে গেলাম, মানুষের নয় অন্য প্রাণীর ক্ষেত্রে বলেছে এখানে রিন্ডার পেস্ট সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো। বলেছে একটি নির্দিষ্ট প্রজাতির মশার কামড়ের কারণে ম্যালেরিয়া সংক্রমণ আবিষ্কারের জন্য নিম্নলিখিতর মধ্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন? কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করার জন্য? সিনকোনা গাছের ছাল থেকে কি তৈরি করেছিলেন? সিনকোনা গাছের ছাল থেকে তিনি কুইনাইন তৈরি করেছিলেন ম্যালেরিয়ার ওষুধ। কোন বিজ্ঞানী? আর কেউ নন, আমাদের রোনাল্ড রস। তিনি একটু রসের মানুষ ছিলেন। তিনি কি করেছিলেন? বলেছিলেন আমরা কি করব? সিনকোনা গাছের রস দিয়ে কি করব? সিনকোনা গাছের রস না, ছাল দিয়ে কি করব আমরা? না কুইনাইন তৈরি করব। ম্যালেরিয়া কি হচ্ছিল? অ্যানোফিলিস মশা কামড়ালে, অ্যানোফিলিস না, স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া রোগটা হচ্ছিল, এবং তার ওষুধ তিনি করেছিলেন এবং হচ্ছে তোমার তার জন্য নোবেল পুরস্কার তাকে তুলে দেওয়া হয়েছিল তার হাতে। পরের প্রশ্নে আসছি আমরা। কি বলেছে? বলেছে এইচআইভি নিম্নলিখিত সব উপায়ে একজন থেকে অন্য ব্যক্তির দেহে ছড়ায় বা প্রেরণ করা হয় ড্যাশ ছাড়া। কোনটি ছাড়া বা একটা অপশন বাদ দিয়ে, এমন বাদবাকি অপশনগুলো সব রয়েছে যেগুলো হচ্ছে তোমার কি করে? এইচআইভি ভাইরাসটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি দেহে ছড়িয়ে পড়ে, এইডস রোগ হয়ে যায়। এইচআইভি যখনই ঢুকবে, ভাইরাসটা ঢুকবে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ঢুকে গেলেই তোমার এইডস হয়ে যাবে, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম হয়ে যাবে। ঠিক আছে? আস্তে আস্তে মরণের পথে মানুষজন গমন করে দেবে। ঠিক আছে? তাহলে এই সমস্ত জিনিসপত্র থেকে সাবধান থাকতে হবে। কি কামড়ালে হচ্ছে? মশার কামড়ালে, নাকি সুচ ভাগ করলে, নাকি বুকের দুধ খাওয়ানো হলে, নাকি যৌন যোগাযোগ করলে হলে। তাহলে এই যৌন যোগাযোগ করলে হলে কি হয় না? হতে পারে বুকের দুধ খাওয়ানো হতে পারে, সুচ ভাগ করলে একের সিরিঞ্জি অন্যজন ব্যবহার করলে হতে পারে, মশা কামড়ালে একমাত্র হতে পারে না। তাই এটা আমার সঠিক উত্তর হয়ে গেল, অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে গেল। কিন্তু মশা কামড়ালে হতে পারে যদি তোমার কি হয় না, ওই ব্যক্তির দেহে মশা কামড়াচ্ছে যার কিনা এইডস রোগটা হয়েছে, তার দেহে মশা কামড়ালো, সেই মশাটা তোমার দেহে কামড়ালো, তাহলে পরে রক্তটা আদান প্রদান হয়ে গেল, তাহলে হতে পারে। কিন্তু এমনি নর্মাল যদি মশা কামড়ায় তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এরকম না যে মশা কামড়াচ্ছে বলে তুমি মশাকে বস্তু দিলে, এরকম না। ঠিক আছে? মশা কামড়ালে অন্য রোগও হতে পারে, এই জন্য মশাটা থেকে সাবধানে থাকবে। কিন্তু মশা কামড়ালে কখন হতে পারে? যদি কিনা ওই ব্যক্তির দেহে এইডস রোগটা হয়, সেই মশাটা তোমার দেহে কামড়ায়, তাহলে পরে রক্ত এখানে ওই ব্যক্তির রক্তটা তোমার দেহের মধ্যে আসছে, তাহলে হতে পারে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কুষ্ঠরোগ নামে পরিচিত, কুষ্ঠরোগ কোনটা নামে পরিচিত? কুষ্ঠরোগকে বলা হচ্ছে হ্যানসেনের ডিজিজ। ঠিক আছে? হ্যানসেনের রোগ বলা হচ্ছে, হ্যানসেনের ডিজিজ বলা হচ্ছে বা হ্যানসেন রোগ বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। একটি যৌনবাহিত ঘাতক রোগ, যৌনবাহিত ঘাতক রোগ, বুঝতে পারছো? এখানে একবারে ঘাতক রোগ মানে এইডসকে বোঝানো হচ্ছে, AIDS। বর্তমানে আস্তে আস্তে সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না যে এইডস রোগের সংখ্যা বাড়ছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে? মানুষজন এই সমস্ত যত জিনিসপত্র এই সমস্ত অ্যাডভান্স হয়ে যাচ্ছে না, এই এইডস রোগটা বেশি পরিমাণে ছড়াচ্ছে। এই জন্য এগুলো সচেতন করার জন্য এই সমস্ত কোশ্চেনপত্র পরীক্ষার হলে দিচ্ছে আস্তে আস্তে। এইডস রোগের সচেতন করার জন্য এই সমস্ত জিনিসপত্র দিচ্ছে। এইডস দিবস কবে, কত কোশ্চেন দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, 4-5খানা কোশ্চেন আমরা এইডস থেকে পড়ে ফেলাম। এইচআইভি এইডস কেন ছড়াচ্ছে, এই সমস্ত প্রশ্নপত্র দিচ্ছে। ঠিক আছে? ভালো ভালো পরীক্ষা দিচ্ছে, যেই পরীক্ষা দিচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে তোমরা, এনটিপিসি পরীক্ষায় দিচ্ছে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে, এলপিতে দিচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে এখানে? চিকিৎসা না করা হলে এইচআইভি হতে পারে। তাহলে এইচআইভি যদি পজিটিভ পাওয়া যায় তাহলে কোন রোগটা হতে পারে? না এইডস হতে পারে। অপশন নাম্বার ডি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে আসো। নিচের কোনটির দ্বারা এইচআইভি সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই? আবার কোশ্চেন দিয়ে দিচ্ছে, কোনটির দ্বারা এইচআইভি সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। ঘুরিয়ে ফিরিয়ে দেখো একই প্রশ্ন দিয়েছে। এটা এনটিপিসিতে 2021-এ আসা প্রশ্ন, আর এর আগে যে প্রশ্নটা নিচে একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিই, এই প্রশ্নটা ছিল একই টাইপের প্রশ্ন। এটা এনটিপিসি 2016-তে আসা প্রশ্ন। ভালো করে দেখো, এনটিপিসি 2016-তে এসেছে প্রশ্নটা, একই প্রশ্ন, অপশনগুলো চেঞ্জ করে এখানে দিয়েছে 2021-এ। দেখো একই প্রশ্ন
প্রশ্ন দিয়েছে 2021-এ আসা প্রশ্ন, এনটিপিসিতেই দিয়েছে। তাহলে এই প্রশ্ন রিপিট করছে, 16 থেকে 21-এ রিপিট করেছে, 21 থেকে আবার 24-এ 25-এ আবার রিপিট করবে, ঠিক আছে? চিন্তা করো না, যদি পরীক্ষার প্রশ্ন আসে, এলপি বলো, আরপিএফ বলো, ঠিক আছে, এই সমস্ত পরীক্ষার ভ্যাকেন্সিগুলো আসছে আস্তে আস্তে, এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো রিপিটেড হবে, এগুলো তোমাদের কাজে দেবে। তাহলে অপশন নাম্বার এখানে পেয়ে গেলে ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে আসো, বলেছে গলগণ্ডের ব্যাধিটি ড্যাশের অভাবের কারণের জন্য হয়। কার অভাবের কারণের জন্য হয় অলরেডি আমি বলে দিয়েছি, কমেন্টে আমাকে লিখবে গলগণ্ড রোগ কার জন্য হচ্ছে, কোন উপাদানটার অভাব হলে পারে আমাদের শরীরের মধ্যে গলগণ্ড রোগটা হচ্ছে। পরের প্রশ্নে আসো, বলেছে জন্ডিসের সাথে সম্পর্কিত। জন্ডিস হলে পারে কোন অঙ্গটা আক্রান্ত হচ্ছে জানতে চাইছে এখানে। জন্ডিস হলে পারে আর কিছু হয় না, আমাদের লিভার আক্রান্ত হয়ে যায়, তাহলে লিভারের কেস এখানে জন্ডিস হয়ে যায়। যকৃৎ বা লিভার এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। জন্ডিস হলে আমাদের যকৃৎকে মেনলি আক্রমণ করে দেয়। চোখের আমরা দেখতে পাই নিচে তখন সাদা সাদা পড়ে যাচ্ছে, আমরা দেখতে পাই হাত মাথা এই সমস্ত তখন সাদা মাথা হয়ে যাচ্ছে, এই সমস্ত হলুদ হয়ে যাচ্ছে, হাত মাথগুলো তখন দেখে হলুদ হয়ে যাচ্ছে, নখের এই সমস্ত তখন আর লাল লাল থাকে না, এই সমস্ত রক্তের অভাব দেখা যায় শরীরের মধ্যে, আর বেশিরভাগ পরিমাণে আমাদের লিভারকে অ্যাটাক করে দিচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, কি রয়েছে এখানে, যেসব কীটপতঙ্গ মানুষের মধ্যে রোগ ছড়ায় তাদেরকে কি বলে? মানুষের মধ্যে রোগ ছড়াচ্ছে তাদেরকে কি বলছি আমরা? কীটপতঙ্গকে ভেক্টর বলছি। কি বলছি? ভেক্টর বলে দিচ্ছি। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোনটি খাদ্যবাহিত রোগ নয়? খাদ্য দ্বারা বাহিত হচ্ছে না কোনটা? এখানে দেওয়া আছে অ্যামিবিয়াসিস, এটা হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে, কলেরা এটা হচ্ছে, হেপাটাইটিস রোগটা একমাত্র কি হচ্ছে না, এটা হচ্ছে তোমার ভাইরাস বাহিত রোগ, এটা খাদ্যবাহিত রোগ হচ্ছে না। দেওয়া আছে এখানে ইনফ্লুয়েঞ্জা রোগ, এটা ভাইরাস বাহিত রোগ। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে ডায়াবেটিস সাধারণত ড্যাশের ফলে হচ্ছে। কোন হরমোনটা কম ক্ষরিত হলে ডায়াবেটিস রোগটা হচ্ছে? আগে বলে দিয়েছি আমি, ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিন হরমোন কম ক্ষরণ হলে আমার ডায়াবেটিস রোগটা হয়। পরের প্রশ্নে আসো, কি বলেছে? বলেছে কোন রোগে পানির ভয়ের লক্ষণ থাকে? পানি মানে জল, মানে জলের ভয়ের লক্ষণ থাকে, জলের দিকে তাকানো যায় না, জল দেখলেই ভয় পায় ছেলেপিলে। কোন রোগে হচ্ছে এটা? জলাতঙ্ক রোগ। কি কামড়ালে হচ্ছে? কুকুর কামড়ালে, পাগলা কুকুর কামড়ালে পারে জলাতঙ্ক রোগটা হয়ে যায়, জলকে ভয় পাবে, ঠিক আছে, হাইড্রোফোবিয়া হয়ে যায়। পরের প্রশ্নে চলে আসো, লিউকোমিয়া হলো এক ধরনের মানুষের রোগ। লিউকোমিয়া কখন হয়? যখন আমাদের দেহের মধ্যে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায়, ঠিক আছে, শ্বেত রক্তকণিকার সংখ্যা কি হচ্ছে? কমে গেলে পারে আমাদের কি হচ্ছে না, লিউকোমিয়া রোগটা হচ্ছে। দেখো স্বাভাবিক নর্মাল ব্লাড এরকম হচ্ছে, আর লিউকোমিয়া হলে পারে এরকমভাবে ব্লাড হয়ে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে গেলে লিউকোমিয়া রোগটা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, নিচের কোন রোগটি মানবদেহে রক্তকণিকাকে প্রভাবিত করছে? কোনটাকে একটু আগেই বললাম, লিউকোমিয়া, শ্বেতকণিকাকে প্রভাবিত করে দিচ্ছে লিউকোমিয়া। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কলেরা হয় ড্যাশ নামক ব্যাকটেরিয়ার দ্বারা। কোন ব্যাকটেরিয়ার দ্বারা কলেরা রোগটা হচ্ছে? সবাই জানে ভিব্রিও কলেরি। তাহলে নাম আছে এর মধ্যে, ভিব্রিও কলেরি থেকেই কলেরা পেয়ে যাচ্ছ। এর জন্য কি হচ্ছে? এই ব্যাকটেরিয়ার দ্বারা রোগটা হচ্ছে। পরীক্ষা দিয়ে দেয় যে এটা কি বাহিত রোগ, ব্যাকটেরিয়া বাহিত রোগ, তোমার ভাইরাস বাহিত রোগ, ছত্রাক বাহিত রোগ, কেমন রোগ এটা? প্রোটোজোয়া বাহিত রোগ। তাহলে এটা হচ্ছে তোমার কি না, ব্যাকটেরিয়া বাহিত রোগ, ভিব্রিও কলেরি নাম পেয়ে গেলাম, নাম থেকেই জেনে গেলাম। কুকুরের কামড়ে কোন রোগ হয়? বলে দিলাম একটু আগেই, জলাতঙ্ক রোগ হয়, ঠিক আছে, হ্যাঁ, জলকে ভয় পেয়ে যায়। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে? বলেছে হাইড্রোফোবিয়ার কারণ কি? হাইড্রোফোবিয়ার কারণ কি না, জলাতঙ্ক ভাইরাস, ঠিক আছে, জলকে ভয় পাবে, জলাতঙ্ক ভাইরাস। একে আমরা বলছি কি না, র্যাবিস ভাইরাস। পরীক্ষায় এখানে জলাতঙ্ক ভাইরাস না দিয়ে তোমাকে র্যাবিস ভাইরাসও দিতে পারে, তখন সঠিক উত্তর কি হবে? র্যাবিস ভাইরাস সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো, মানুষের জন্য অ্যালার্জি স্ক্রিনিং রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত নয়। মানুষের জন্য অ্যালার্জি স্ক্রিনিং রক্ত পরীক্ষা অন্তর্ভুক্ত নয়। কার ক্ষেত্রে? আর কারোর ক্ষেত্রে নয়, এলিসা টেস্টের ক্ষেত্রে অ্যালার্জি স্ক্রিনিং রক্ত পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। এটা করতে গেলে কি করতে হয় না, এইচআইভি পরীক্ষা করে, এখানে আলাদা পদ্ধতিতে পরীক্ষা করা হয়। পরের কোশ্চেনে চলে আসো, বলেছে লিউকোডার্মা একটি রোগ। লিউকোডার্মা ত্বকের রোগ, এরকম ত্বকে দেখো সাদা সাদা ছোপ ছোপ পড়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ত্বকের রোগ। লিউকোডার্মা একটা ত্বকের রোগ। পরের প্রশ্নে চলে আসো, বলেছে জিকা ভাইরাস যা ভ্রূণের মস্তিষ্কের ক্ষতি করে। দেখো ছেলেপিলে বলেছিলাম এখানে স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে দেয়, মানুষের মস্তিষ্ক এরকমভাবে বিগড়ে যায়। সাধারণ হওয়া উচিত ছিল এরকমভাবে, ছেলেপিলেদের মস্তিষ্ক এরকমভাবে হয়ে যাচ্ছে, ক্যাবলা কার্তিক হয়ে যাচ্ছে, এরকমভাবে কী হয়ে যাচ্ছে, মানে মস্তিষ্ককে আক্রান্ত করছে জিকা ভাইরাস, মশার কামড়ে এটা হচ্ছে। তাহলে এটা মশাবাহিত রোগ, আমার সঠিক উত্তর অপশন নাম্বার এ হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, বলেছে কোন টিকাটি প্রাথমিকভাবে যক্ষা রোগের বিরুদ্ধে ব্যবহৃত হয়? কোন টিকাটি যক্ষা রোগের বিরুদ্ধে দেওয়া হয়? আমি অলরেডি ক্লাসের মধ্যে বলেছি, এই লাস্ট প্রশ্নটা তোমাদের কমেন্টে লিখবে, তোমরা আমাকে কমেন্টে লিখবে, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, লিখবে যে কোন টিকা দেওয়া হচ্ছে যক্ষা রোগে বা টিবি রোগে বা টিউবারকিউলোসিস রোগে, এবং তার ফুল ফর্মটা অবশ্যই লিখে দেবে। দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।